ওনার স্বভাব হলো মিথ্যাচার করা, এটা সব থেকে আপনাকে আমি প্রমাণ বলছি। এর জন্য তো দায়ী আমি বলবো সিবিআই, ইডি। তারা এখনো অবধি সেরম কিছু নথি দেখাতে আর পারছে না যাকে করে ওনাকে বলতে হবে যে ওনার ফার্দার ইনভেস্টিগেশন লাগবে, বা উনি ওনার থেকে আমাদের আরো কিছু জানানোর আছে। নিশ্চয়ই সিবিআই ইডি সেটা মনে করছে না, তাই জন্যই ছেড়ে দিয়েছে। এটা ব্যর্থতা সিবিআই ইডি। দেখুন 2006-তে না এটা একটা পাবলিক ডিসপ্লে হয়েছিল, 6-7-এ একটা পাবলিক ডিসপ্লে হয়েছিল। এই তৃণমূলের গুন্ডাগুলো বিধানসভায় ঢুকে কি ভাঙচুর করেছিল, ঠিক আছে? যারা গুন্ডা তারা গুন্ডাই থাকবে। এবার এই দুর্নীতি হয়েছে, এসএসসিও মেনে নিয়েছে, স্টেট মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। এবার এই দুর্নীতির বেনিফিশিয়ারি কারা, এই তালিকা কিন্তু একমাত্র দিতে পারবে এসএসসি বা রাজ্য সরকার। বা আপনি বেনিফিশিয়ারি ভুলে যান, আজকে এসএসসি বা রাজ্য সরকার তো এটা বলতে পারবে যে দুর্নীতি হয়েছে, কিন্তু কারা সঠিকভাবে চাকরি পেয়েছে সেই তালিকা কিন্তু আজ অব্দি এসএসসি দিল না। এই যে 5300 যে তালিকা দিয়েছে সেখানে শুধু আছে র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার আর আউট অফ প্যানেল, কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলের পরে যে চাকরি পেয়েছে সেই তালিকা কোথায়? কারণ তারা ইচ্ছা করেই এরকম ডিফেক্টিভ লিস্ট দিচ্ছে যাতে করে পৃথকীকরণ না করা যায়। কারণ আমরা চাইছি না পুরো প্যানেল বাতিল হোক, চাইছি হলো এসএসসি রাজ্য সরকার। আপনি তালিকা দিন কারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, সেই তালিকা কেন দিচ্ছে না? সেই তালিকা চাওয়ার জন্যই তো কালীঘাটে যেতে চাইছিল, আটকে দেওয়া হলো কেন? কারণ তারা সেই তালিকা দেবে না, যাতে করে তাদের চেষ্টাটাই হলো নয় অযোগ্যদের আমি চাকরি বাঁচাবো, নয় পুরো প্যানেলটা বাতিল করাবো। দেখুন ওবিসি মামলার শুনানি ছিল এই গত ফেব্রুয়ারি মাসে 18 তারিখে শুনানি হবে বলে ফিক্স ছিল, কিন্তু ওই দিন সুপ্রিম কোর্টে একটি সাংবিধানিক বেঞ্চের মামলা হয়। সেই জন্য জাস্টিস গাভাই ওই বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন বলে ওই দিন মামলা হতে পারেনি ওবিসি মামলা। আবার মার্চ মাসে ওবিসি মামলার পরবর্তী শুনানি হবে। মানে প্রশ্ন করবো, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টত বলছেন যে শিক্ষক নিয়োগে দেরির নেপথ্যে বিরোধী দল। একদম আপনাদের কথা এর আগেও তিনি বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাও বহুবার তার মুখে শোনা গেছে। একদম বলে দিচ্ছেন টু বি স্পেসিফিক মুখ্যমন্ত্রী যে শিক্ষক নিয়োগে দেরির নেপথ্যে রয়েছে বিরোধী দল। কি বলবেন? তার মানে কি উনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গ চালাচ্ছে বিরোধীরা বা বিরোধী দল? যদি উনি সেটা বলেন তাহলে ঠিক আছে, তাহলে উনি মেনে নিক যে উনি সরকার চালাতে পারছেন না। ওনার স্বভাব হলো মিথ্যাচার করা, এটা সব থেকে আপনাকে আমি প্রমাণ বলছি। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রিক্রুটমেন্ট নিয়ে কোনো স্থগিতাদেশ কোথাও নেই, তাহলে কেন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না? 2023-এ প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে, এটা 2025-এর ফেব্রুয়ারি, এখনো অবধি তার রেজাল্টই বার করতে পারলো না। রেজাল্ট বেরোলে তারপর তো রিক্রুটমেন্ট, সেটাই বার করতে পারলো না। কোন জায়গায় বাধা আছে? কোথাও বাধা নেই। এখনো অবধি 2016-তে লাস্ট এসএসসি পরীক্ষা হয়েছিল, এখনো অবধি কোনো পরীক্ষা নিতে পারলো না। এর জন্য কোন জায়গায় স্টে আছে? হ্যাঁ, হাইকোর্ট কখন হস্তক্ষেপ করছে বলুন তো? যখন ওনারা টাকা খাচ্ছেন, সেই টাকাটা যাতে না খেতে পারে তখন হস্তক্ষেপ করছে। আপনি শুধু শিক্ষা না, আপনাকে আমি বলছি আপনি যে কোনো জায়গাতে যান, যে কোনো, আপনি সরকারি টেন্ডার বলুন, আপনি শিক্ষা বলুন, আপনি স্বাস্থ্য বলুন, যেখানে আপনি দেখবেন সেখানে দেখবেন দুর্নীতি। দুর্নীতি ছাড়া এই সরকার কিচ্ছু করতে পারে না। মানে প্রশ্ন করবো সুদীপ্তদা, নিয়োগ দুর্নীতি মামলা একদম সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 31শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। সবাই তো একে একে ছাড়া পেয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, জেলে থাকলেই সে ঠিক আছে, জেল থেকে ছাড়া পেলে সে মানে নির্দোষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেটা না। দেখুন আজকে সুজয় কৃষ্ণ ভদ্র অনেকদিন জেলে থেকেছে, এবং নর্মালি বেলটা হলো রুল। কারণ জেলে থাকলে আপনি একটা রাইট টু লাইফ আঘাত আনছেন, এবং এর জন্য তো দায়ী আমি বলবো সিবিআই, ইডি। তারা এখনো অবধি সেরম কিছু নথি দেখাতে আর পারছে না যাকে করে ওনাকে বলতে হবে যে ওনার ফার্দার ইনভেস্টিগেশন লাগবে, বা উনি ওনার থেকে আমাদের আরো কিছু জানানোর আছে। নিশ্চয়ই সিবিআই ইডি সেটা মনে করছে না, তাই জন্যই ছেড়ে দিয়েছে। এটা ব্যর্থতা সিবিআই ইডি আর কারণ না। তবে এটাও ভাবা ভুল হবে যদি ভাবা যায় যে বেল পেয়ে গেছে বলে উনি নির্দোষ, এটা একদমই না। এরপরে ট্রায়াল শুরু হবে, ট্রায়ালে উনি দোষী সাব্যস্ত হলে আবার জেল খাটবেন। আর সুদীপ্তদা, একদম আমরা দেখলাম সরকারি হাসপাতালের যে পরিকাঠামোর বেহাল দশা, সেই বেহাল দশা নিয়ে একদম এবারে বেহাল দশা নিয়ে যে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, একদম সেই মামলায় রাজ্য সরকারকে একদম তুমুল ভর্ৎসনা করতে শোনা গেল একদম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবাগানমকে। একদম মঙ্গলবার মথুরাপুরের যে পুরন্দরপুর স্বাস্থ্য কেন্দ্রের যে পরিকাঠামোর উন্নয়নের দাবিতে দায়ের হওয়া একের পর এক যে মামলা, সেই মামলায় একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেন
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং তিনি রীতিমতো রাজ্য সরকারের উদ্দেশ্যে বললেন, আমি কোট আনকোট বলছি, যে আপনারা তো পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। এমনকি প্রধান বিচারপতিকে এও বলতে শোনা গেল যে আপনারা শুধু নির্বাচন নিয়ে চিন্তিত, কিন্তু ভোটারদের নিয়ে একদম চিন্তিত নন। দেখুন, খুব সত্যি কথা, আপনাকে আমি আমার একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমার এক বন্ধুর বাবার সেরিব্রাল অ্যাটাক হওয়াতে ওনাকে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টা করে সকাল 8টায় নিয়ে গিয়ে ভর্তি হয় রাত্রির 8টায়। ওনার যেই বেডে ভর্তি ছিলেন, পরের দিন সকালে গিয়ে দেখছি ওনার ঠিক পাশের বেডে একজন পেশেন্ট ভর্তি ছিলেন যিনি মারা গেছেন। 5 ঘন্টা 4 ঘন্টার ওপর কিন্তু ডেড বডি ওখানে পড়ে আছে। বেডের নিচে দেখছি বেড়াল ঘুরে বেড়াচ্ছে, সব ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে এমনি আরো বেশি একটা লোক অসুস্থ হয়ে যাবে, মানসিক অসুস্থ হয়ে যাবে, ইনফেকশন আরো বেশি হবে। আর আপনি যে বলছেন এই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা হবে না কেন, এটার প্রমাণ কি বলুন তো? আমাদের বাজেট আপনি দেখুন তো, বাজেটে স্বাস্থ্যকে উন্নত করার জন্য কি প্রকল্প নেওয়া হয়েছে? কোনো প্রকল্প নেওয়া নেই। শুধু আমি বাইরে থেকে একটা সুন্দর গেট করে দিলাম যে বিশাল ভালো, ভেতরে গিয়ে দেখা যাবে কি দুর্নীতি। আরজি করে আমরা সবাই দেখেছি। আপনি একটা সাধারণ লোক নিয়ে যাবেন, আপনি বেড ফাঁকা থাকলেও বেড পাবেন না যদি না কোনো ওখানকার দালালকে ধরেন। এই হলো পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালের অবস্থা, আর কিচ্ছু না। আপনি একটা কথা বলুন, যে কোনো লোক আজকে, যে কোনো লোক যদি চাইলেও সরকারি হসপিটালে যাবেন। আর এই সরকারি হসপিটালে এই অবস্থা করে রাখার পেছনে কারণ হলো যে এই এত বেসরকারি হসপিটাল হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। আপনি ভাববেন, আপনি যদি আজকে কিছু হয় আপনি নিজে সরকারি হসপিটালে যাবেন না, কারণ এই ভাববেন যে আমি তো ওখানে চিকিৎসাটা পাবো না বলে আপনি প্রাইভেট হসপিটালে যাবেন। আর যদি আপনি মোটামুটি মধ্যবিত্ত হন তাহলে আপনি সরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটালে গিয়ে বিল মেটাতে গিয়ে আপনার সারা জীবনের সঞ্চয় নষ্ট হয়ে যাবে। এই হলো অবস্থা। এবং সরকার একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে সরকার কি করছে? সরকারের দায়িত্ব নেই স্বাস্থ্যকে পরিষেবা, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা মানুষজনকে দেওয়া, সেটা পর্যন্ত সরকার দিতে ব্যর্থ। সুতরাং আমি একটা প্রশ্ন করবো, যে আরজি কর কাণ্ডের পরে গত কয়েক মাসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উঠেছে একদম একের পর এক যে দুর্নীতি। জেলবন্দি রয়েছেন তদানীন্তন আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ একদম সন্দীপ ঘোষ। এরপরই সংক্রমিত স্যালাইনে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। একের পর এক ঘটনা, স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা, বেহাল চিত্র উঠে এসেছে বারংবার। যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী, তারই মধ্যে আদালতের এই মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনা। দেখুন, প্রথম থেকেই আজকে অনেক 2011 সাল থেকে উনি ক্ষমতায় এসেছেন, ওনার কোনো ন্যূনতম যোগ্যতা নেই স্বাস্থ্যমন্ত্রী হওয়ার। যদি ওনার ন্যূনতম মানে লজ্জা থাকতো তাহলে আরজি করের ঘটনার পরে ওনার ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল। আপনি ভেবে দেখুন কোন দিক থেকে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এখানে উন্নত। আপনি একটা যে কোনো সময়ে যান, পিজি হসপিটালে যান বা যে কোনো সরকারি হসপিটালে গিয়ে আপনাকে ডাক্তার লিখে দেবে যে আপনার ভর্তি হওয়া দরকার, কিন্তু আপনি কোনো হসপিটালে ভর্তি হতে পারবেন না। আর ভর্তি হতে চাইলে আপনাকে দালাল দিতে হবে এবং 30 থেকে 40 হাজার টাকা দিতে হবে, তাহলে গিয়ে আপনি একটা বেড পাবেন। তাও ওই বেডের যা অবস্থা, হয়তো বেডও পাবেন না, মাটিতে শুতে পারবেন। এই হলো প্র্যাকটিক্যাল অবস্থা সরকারি হসপিটালে, আর কিচ্ছু না। আর ভেতরে আপনি সরকারি হসপিটাল, তাও তো কলকাতার গুলো বললাম, কলকাতার বাইরে গিয়ে দেখবেন ভালো ভালো সব সরঞ্জাম পড়ে আছে, ওখানে ব্যবহার করার লোক নেই, কারণ নিয়োগ নেই। যে প্যারামেডিক্যাল স্টাফ, প্রপার প্যারামেডিক্যাল স্টাফের নিয়োগ নেই, এক একজন ডাক্তারের নিয়োগ নেই, এক একজন ডাক্তারকে টানা 72 ঘন্টা কাজ করতে হচ্ছে। একটা ডাক্তার যদি টানা 72 ঘন্টা কাজ করে, সে তো পেশেন্ট ঠিকঠাক দেখতে পাবে না, স্বাভাবিক ব্যাপার। একটা লোকের তো ন্যূনতম একটা রেস্ট দরকার। একটা লোক টানা ডাক্তার 72 ঘন্টা কাজ করে গেলে সে ঠিকঠাকভাবে পেশেন্ট দেখতে পাবে? কোনোদিনই দেখতে পাবে, কিন্তু সে বাধ্য, কারণ কোনো ডাক্তারের, সরকারি ডাক্তারও নিয়োগ হচ্ছে না, কোনো জায়গাতে কোনো নিয়োগ হচ্ছে না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম বলতে শোনা গেল যে আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়। এবং সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে দেখা করতে আসছিলাম। আমি বিধানসভার কোনো আসবাবপত্র ভাঙচুর করিনি, সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। দেখুন, 2006-তে না এটা একটা পাবলিক ডিসপ্লে হয়েছিল, 6-7-এ একটা পাবলিক ডিসপ্লে হয়েছিল। এই তৃণমূলের গুন্ডাগুলো বিধানসভায় ঢুকে কি ভাঙচুর করেছিল, ঠিক আছে?
যারা গুন্ডা তারা গুন্ডাই থাকবে, গুন্ডা থেকে মানে ভদ্র হতে পারবে না। 2007-এ যে ভাঙচুর করেছিল, এরপরে আর কখনোই এই কথা মমতা ব্যানার্জির মুখে মানায় না। অবশ্য এটা স্বাভাবিক, উনি মিথ্যে কথা বলতে অভ্যস্ত, উনি মিথ্যে কথা ছাড়া কিছু বলেন না। ঠিক আছে, সবাই জানে কি অবস্থা করেছিল। আমি তো বলবো তৎকালীন বামফ্রন্ট সরকার বলে ওনারা বেঁচে গেছিলেন, অন্য কেউ হলে আজকে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতো। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল একটা স্পষ্ট কথা যে বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই। আমরা দেখেছি সুতরাং সমাজের বিভিন্ন সময় একটা কথা উঠে এসেছে যে এপিসেন্টার, পশ্চিমবঙ্গ এপিসেন্টার একদম মাফিয়ারাজের। এবং আমি এক্ষেত্রে একটা জনপ্রিয় সংবাদ, একটা সংবাদ পত্রিকার একটা প্রতিবেদনকে আমি কোট করবো। সেখানে রীতিমতো 2015 সালে তৃণমূল নেতা, মালদার তৃণমূল নেতা ইমরান বাবু রীতিমতো একদম সংযোগকে কেন্দ্র করে সেই প্রতিবেদন লেখা হয়েছিল যে বাংলাদেশের যে টেরোরিস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন সিমি, তার সাথে তার যে একাধিক বৈঠক, সে নিয়েই তার প্রতিবেদনটা লেখা হয়েছিল। সে সম্বন্ধে মুখ্যমন্ত্রী তো বলছেন দাঙ্গাকারীদের আমরা সন্ত্রাসকারীদের জায়গা দিই না, এবং মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গেল যে টেরোরিস্টদের সাথে সম্পর্ক নেই, তাও বলছেন টেরোরিস্টদের সাথে সম্পর্ক আছে, এর থেকে তো মৃত্যু হবে। দেখুন, প্রথমত বলি, পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে হলো মাফিয়া রাজি। কারণ আপনি দেখবেন রাস্তাঘাটে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আপনি এই লাস্ট কদিনের মধ্যে কতগুলো বড় বাড়ি ভেঙে, তালা ভেঙে ডাকাতি হলো, খুন হলো। ব্যারাকপুরে কি হচ্ছে, ভাটপাড়াতে কি হচ্ছে, নৈহাটিতে কি হচ্ছে, কলকাতার ট্যাংরাতে কি হচ্ছে। কোনো আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। আপনি পুরোপুরি এটা একটা মাফিয়া রাজ চলছে। আর টেররিস্ট লিঙ্ক, দেখুন আমি বিশ্বাস করি না, এবং আমি এটা মনে প্রাণে চাই যেন এটা সত্যি না হয় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো সাংবিধানিক কেউ পোস্ট হোল্ড করছে তার সঙ্গে কোনো টেরারিজমের লিঙ্ক থাকবে। এগুলো সিনেমায় দেখতে ভালোবাসে, আমি বিশ্বাস করি এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বিষয়টা হলো, আপনাকে এটাও ভেবে দেখতে হবে ইদানিংকালে পশ্চিমবঙ্গ থেকে কত এরকম দুষ্কৃতী যারা বাংলাদেশি জঙ্গি বা পাকিস্তানি জঙ্গি তারা ধরা পড়েছে। তারা যে ধরা পড়ছে, তারা ঢুকছে কি করে, তারা থাকছে কি করে, তার এই যে পুলিশের ইন্টেলিজেন্স ব্যবস্থা তাহলে ফেলিওর। এই যে আপনি যা কিছুক্ষণ আগে নাম বললেন, 2015 সালে একটি সংবাদপত্রে এটি বেরিয়েছিল, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছে, ওনাদের নেতা ছিল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ওনাকে উত্তর দিতে হবে। উনি নয় টেরারিস্টদের সঙ্গে লিঙ্ক নেই, কিন্তু ওনার দলেরও যদি কারোর থাকে বা তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, উনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন। বা যদি উনি কাউকে কোনো টিকিট দেয়, টিকিট দেওয়ার আগে তাহলে কি তার বিরুদ্ধে কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং হচ্ছে না, বা তার পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ তাহলে কি ব্যবস্থা নিচ্ছে। যদি কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং ছাড়া কাউকে আমি নেতা করে দিচ্ছি, তার মানে এখানে একটা জিনিস প্রমাণিত যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। সুদীপ্ত, আমি এখানে একটু একটা কথা বলবো। পুলিশের ভূমিকা নিয়ে তো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে পুলিশ যা করেছে সেখানে তার কি ভূমিকা, তিনি কি করবেন? উনি পুলিশ মন্ত্রী। উনি যদি বলে এই কথার অর্থ তাহলে এটা জানা যে ওনার কোনো কন্ট্রোল নেই পুলিশের উপর, তাহলে তো ওনার ইমিডিয়েট রেজিগনেশন দিয়ে বলা উচিত যে আমি ব্যর্থ, আমি আমার পুলিশকে সামলাতে পারছি না। ওনার পুলিশ কোথায় অ্যাক্টিভ থাকে বলুন তো? যখন কিছু নিরস্ত্র শিক্ষকরা মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চায় বলার জন্য যে দয়া করে আপনি একটু ব্যবস্থা নিন যাতে করে সুপ্রিম কোর্টে এসএসসিরা যোগ্য তালিকা দেয়, যাতে করে আমাদের চাকরিটা বেঁচে যায়, তখন পুলিশের পাওয়ার দেখায়, পুলিশ তাদেরকে প্রিজন ভ্যালে জেলে নিয়ে যায়। এর বাইরে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের আর কোনো কাজ নেই। আপনি যেটা বললেন যে এই যে এসএসসির পৃথকীকরণ, আমি এই ক্ষেত্রে বলবো 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেখানে একদম সুপ্রিম কোর্টে একদম দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী যে তথ্য জমা দিচ্ছেন, সেখানে তারা বলছেন যে নাইসা তাদেরকে কোনো ডেটা দেয়নি, নাইসা বলেছে কোনো ডেটা নেই, কিন্তু নাইসার তদানীন্তন প্রাক্তন একদম অধিকর্তা যিনি পঙ্কজ বানসাল, তার কাছ থেকে তারা যে ডেটা সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে ডেটা স্ক্যান থেকে তারা যে তথ্য সংগ্রহ করেছেন, কোথাও গিয়ে এই দুটো তথ্য মিলে যাচ্ছে এবং তারা মনে করছেন পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা তারা কালেক্ট করেছেন সেটার মধ্যে যথেষ্ট সত্যতা রয়েছে, এবং তারা বলছেন সেই তথ্য অনুযায়ী গেলে কোথাও গিয়ে পৃথকীকরণ করা সম্ভব হবে। আপনারা কি মনে করেন? দেখুন, প্রথম কথা বলি, এটা শুধু সিবিআই না, সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীও বলেছে যে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য তারা মেনে নিচ্ছে। এই যে আপনি বললেন পৃথকীকরণ সম্ভব, দেখুন আমরাও চাই সেগ্রিগেশন হোক, কিন্তু এই সেগ্রিগেশন করার দায়িত্ব কার? এই যে পঙ্কজ বানসাল কিন্তু শুধুমাত্র ওয়েমারের ডেটা দিয়েছে। শুধু তো ওয়েমারে দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়েছে র্যাঙ্ক জাম্পিং, দুর্নীতি হয়েছে প্যানেলে
না থেকেও চাকরি, দুর্নীতি হয়েছে পরীক্ষায় না বসে চাকরি, দুর্নীতি হয়েছে মেয়াদ পূরণ হয়ে যাওয়ার পরে প্যানেলের তারপরে চাকরি, দুর্নীতি হয়েছে ভ্যাকেন্সির চেয়ে বেশি চাকরি। এই যে এত দুর্নীতি হয়েছে, সিবিআই তো শুধু শুধু ধরুন দুটো তিনটে বিষয় তদন্ত করেছে, তার বাইরেও তো আমরা দেখেছি ডিভিশন বেঞ্চ বলেছে যে কত রকমের দুর্নীতি হয়েছে। এবার এই দুর্নীতি হয়েছে, এসএসসিও মেনে নিয়েছে, স্টেট মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। এবার এই দুর্নীতির বেনিফিশিয়ারি কারা, এই তালিকা কিন্তু একমাত্র দিতে পারবে এসএসসি বা রাজ্য সরকার। বা আপনি বেনিফিশিয়ারি ভুলে যান, আজকে এসএসসি বা রাজ্য সরকার তো এটা বলতে পারবে যে দুর্নীতি হয়েছে, কিন্তু কারা সঠিকভাবে চাকরি পেয়েছে সেই তালিকা কিন্তু আজ অব্দি এসএসসি দিল না। এবং কেন দিল না? কারণ তারা চায় না পৃথকীকরণ হোক। এই যে আপনারা দেখছেন সব জায়গায় বলছে 5,300, কোথাও বলছে 5,400, এগুলো হলো ভাওতাবাজি, নাটক, আর কিচ্ছু না। এই যে 5,300 যে তালিকা দিয়েছে, সেখানে শুধু আছে র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার আর আউট অফ প্যানেল, কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলের পরে যে চাকরি পেয়েছে সেই তালিকা কোথায়? কারণ তারা ইচ্ছা করেই এরকম ডিফেক্টিভ লিস্ট দিচ্ছে যাতে করে পৃথকীকরণ না করা যায়। কারণ জানে যদি পৃথকীকরণ হয় আর তাদের চাকরি যায়, তাহলে যেসব তৃণমূলের নেতারা টাকা নিয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা হবে, কিন্তু পুরোটা গেলে হয়তো সেটা হবে না। তাদের বাঁচানোর জন্যই আজকে এসএসসি তালিকা দিচ্ছে না, যাতে করে পুরো প্যানেলটা বাতিল হোক। আমরা চাইছি না পুরো প্যানেল বাতিল হোক, চাইছি হলো এসএসসি রাজ্য সরকার। শুধু আমি একটা প্রশ্ন করবো, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল হচ্ছে, কোথাও গিয়ে কি সেগ্রিগেশন করা সম্ভব? আপনার অভিজ্ঞতা? আবারও বলছি, সেগ্রিগেশন করা সম্ভব কি সম্ভব না সেটা একমাত্র বলতে পারতো এসএসসি। তারা যদি সঠিক তালিকা দিত তাহলেই তো আমরা বলতে পারতাম এই তালিকা দেখে যে এটা সেগ্রিগেশন করা সম্ভব কি সম্ভব না। যেখানে এসএসসি সঠিক তালিকাই দেয়নি, তাই এই প্রশ্নের উত্তরটাই আমি দেবো কি করে? তালিকা দেওয়ার দায়িত্ব কার? যারা পরীক্ষা নিয়েছে তাদের। তালিকা তো আমি দেবো না, জজও দেবে না, তালিকা দেবে যে পরীক্ষা নিয়েছে, সেই দিতে পারছে না। তো সেগ্রিগেশনের প্রশ্নটা আসতে করে, যেই তালিকাটা দিচ্ছে সেই তালিকাটা অসম্পূর্ণ তালিকা, ইচ্ছাকৃতভাবে এরকম তালিকা দিচ্ছে। আমি একটা প্রশ্ন রাখবো যে একদম এসএসসি এই মামলায় সর্বোচ্চ শুনানি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে তারা যে হলফনামা দিয়ে জানালো যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যাটা 5,303 জন, কিন্তু এই এসএসসি আগে জানিয়েছিল যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা 5,485। হলফনামায় সেই সংখ্যাই কমে গেল। দেখুন, এটাই তো এসএসসি করছে। আজকে যদি আপনি আজকের দিনে দাঁড়িয়ে যদি এসএসসি কে বলেন আরেকটা হলফনামা দিয়ে বলুন তো, দেখবেন ওটা হয়ে যাবে 4,000, আবার পরের দিন বলবেন ওটা হয়ে যাবে আবার 6,000। কারণ এসএসসি নিজেই জানে না যে কে কত দুর্নীতি করেছে, কে কত চাকরি পেয়েছে। বাদ দিন, আমি তো বারবার এসএসসি কে বলছি আপনার টোটাল দুর্নীতি করে কারা চাকরি পেয়েছে আপনাকে সেই তালিকা দিতে হবে না, আপনি তালিকা দিন কারা যোগ্যভাবে চাকরি পেয়েছে। সেই তালিকা কেন দিচ্ছে না? সেই তালিকা চাওয়ার জন্যই তো কালীঘাটে যেতে চাইছিল, আটকে দেওয়া হলো কেন? কারণ তারা সেই তালিকা দেবে না, যাতে করে তাদের চেষ্টাটাই হলো নয় অযোগ্যদের আমি চাকরি বাঁচাবো, নয় পুরো প্যানেলটা বাতিল করাবো। শিল্পদা, এই এসএসসি চাকরি বাতিল মানে অন্যতম শরিক আপনি, মানে প্রশ্ন রাখবো এই 26,000 চাকরি বাতিল একটু চেঞ্জ করছি, দুর্নীতির শরিক না। একদমই। আমি বলবো যে এই যে 26,000 চাকরি বাতিল মামলা রায়দান কবে হতে পারে? তাও দেখুন, আমার ধারণা 1 মাসের মধ্যে রায়দান হয়ে যাবে। আগামী 1 মাসের মধ্যে? তার মানে বলতে চাইছেন মার্চ মাসের মধ্যেই মানুষ জানতে পেরে যাবে অরিজিনাল? আমার ধারণা হয়ে যাবে। সুতরাং আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আরজি কর কাণ্ডে সিপি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি। একদম ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের করা হয়েছিল মামলা। আরজি করের ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল যে জনস্বার্থ মামলা, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি। এর পেছনে কি কারণ রয়েছে? দেখুন, এটা ওনার তো একেবারেই ওনার ব্যক্তিগত কারণ। যে কোনো বিচারপতির এই এখতিয়ার আছে বা ডিসক্রিশন আছে যে কোন মামলা উনি শুনবেন, কোন মামলা উনি শুনবেন না। উনি ওনার ব্যক্তিগত কারণ বছরে ছেড়ে দিয়েছেন। এইটা আমার মনে হয় না কোনো প্রশ্নচিহ্নের আসা উচিত, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোন মামলা শুনবে। ওনার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ আছে, সেই জন্য উনি ছেড়ে দিয়েছেন। একদমই একজন আইনজীবী বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, একদম যে সেখানেই একদম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে মূল মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে সেখানেই এই মামলার হওয়া উচিত, কিন্তু এরপর একদম কেন্দ্র জানিয়ে দেয় যে পুলিশ আধিকারিক যেখানে কর্মরত সেখানে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করা যেতে পারে। সেখানেও তারপর থেকে প্রধান বিচারপতির এই যে সরে যাওয়াটা কোথাও গিয়ে কি অন্য কোনো দিকে ইঙ্গিত করছে? দেখুন, একদমই না। কারণ এই আরজি করের মামলা প্রধান বিচারপতি শুনছিলেন, এবং আমি বিশ্বাস করি যে যদি উনি ওটা পুরোটা
শুনতেন, মাঝখানে যদি সুপ্রিম কোর্টে না যেত তাহলে আজকে আমরা আর্জি করে অন্য কিছু দেখতে পারতাম। এবার উনি মামলাটা ছেড়ে দিয়েছেন ওনার ব্যক্তিগত কারণ দেখিয়ে, ছাড়তেই পারেন, এটাতে অবাক মানে বিস্ময়কর কোনো বিষয় না। আর শেষ প্রশ্ন আপনার কাছে, মেয়ের বিচার চেয়ে নতুন আবেদন অভয়ার পরিবার, একদম শিয়ালদহ আদালতে নতুন করে আবেদন, তদন্তের অগ্রগতি জানতে চেয়ে আবেদন, কোনো না ভাবে? দেখুন, বিচার হবে, আবেদন যখন করেছেন বিচারপতিকে সেই বিবেচনা করে বিচার দিতে হবে, রায় দিতে হবে। সেই রায় দেওয়ার পরেই যদি সন্তুষ্ট নয় তখন হাইকোর্টে আসতে হবে। কিন্তু আমার ধারণা যে ওনারা যে আবেদনগুলো করেছেন প্রত্যেকটা ন্যায্য এবং সঠিক, ওনারা ঠিকঠাক রায় পাবেন। আমি এর সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন রাখবো, যে কোথাও গিয়ে সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ডের সাথে সাথে কি অভয়ার যে মামলা, অভয়ার সুবিচারের দাবিতে যে মামলা, সেই মামলা কোথাও গিয়ে নিজস্ব গতি হারিয়েছে? না, একদমই গতি হারায়নি, একদমই গতি হারায়নি, সঠিকভাবেই চলছে বিচার। দেখুন, আমাদের এটা বুঝতে হবে, তাড়াতাড়িতে বিচার তো হয় না। আর আমাদের যা বিচার প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়াটা এমন যে একটু সময় লাগে। এবং আপনাকে দেখুন, এইরকম প্রচুর মামলা একজন বিচারপতিকে এক এক দিনে শুনতে হয় এবং প্রত্যেকটা মামলাই গুরুত্বপূর্ণ, তাই সময় লাগে। তাই বেগ গতি কিচ্ছু হারায়নি আমাদের বিচার প্রক্রিয়ার বা বিচার ব্যবস্থার সিস্টেম এমন যে একটু সময় লাগবে, এটা অধৈর্য হওয়ার কিছু নেই। বিচার পাবেন, সঠিক বিচারই পাবেন ওনারা।